তফসিলের আগে সমান সুযোগ তৈরির এখতিয়ার নেই বললেন সিইসি। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা। রোডম্যাপকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ। সহায়ক সরকার ছাড়া সমাধান নেই দাবি বিএনপি। বন্যা দুর্গত এলাকায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, খাদ্য ঘাটতির শঙ্কা নেই বললেন প্রধানমন্ত্রী। 1 বছরের মধ্যে ঢাকার জলাবদ্ধতা নিরসন চায় সরকার। সমন্বয় দায়িত্ব পাচ্ছেন মেয়র। এবং অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান বন্ধ করেছে মালয়েশিয়া সরকার, দাবি প্রবাসী কল্যাণমন্ত্রী। স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছে মামুন উর রশিদ। দেখছিলেন সংবাদ শিরোনাম। তফসিল ঘোষণার পরেই সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। এর আগে সরকারি কাজে হস্তক্ষেপ করার এখতিয়ার কমিশনের নেই বলেও জানান তিনি। রবিবার রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ভবনে একাদশ সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ করে এসব কথা বলেন সিইসি। বিস্তারিত জানাচ্ছেন তানজির মেহেদি। দায়িত্ব নেয়ার 5 মাসের মাথায় আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মপরিকল্পনা প্রকাশ করেছে নুরুল হুদা নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে 7টি করণীয় নির্ধারণ করেছেন তারা। তবে প্রকাশিত কর্মপরিকল্পনাকে নির্বাচনী কর্মযজ্ঞের সূচনা দলিল বলছেন সিইসি। কর্মপরিকল্পনার উপাদানে এবং তার বিশ্লেষণে ভুল ত্রুটি থাকতে পারে, কোথাও অসঙ্গতি থাকতে পারে, আবার তা অসম্পূর্ণ থাকতে পারে। বিভিন্ন মহলের সাথে আলোচনার ফলাফল মূল্যায়ন করে প্রয়োজনীয় বিয়োজন এবং সংযোজনের মাধ্যমে তা আরও বাস্তবায়নযোগ্য করে তোলার সুযোগ নেওয়া হবে। মোড়ক উন্মোচন শেষে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন সিইসি। অঙ্গীকার করেন প্রভাবমুক্ত নির্বাচনের। সরকার কেন, যে কোনো রাজনৈতিক দল এবং যে কোনো দেশি বিদেশি সকলের প্রভাবের ঊর্ধ্বে থেকে আমরা নিরপেক্ষ নির্বাচন করতে বদ্ধপরিকর এবং তা করতে পারবো। তফসিলের আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা বা নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে কথা বলতে ইসি অপারগ বলেও জানান তিনি। এখন এই মুহূর্তে আমরা সরকারের উপরে কোনো অনুরোধ করতে পারি না, সরকারের উপরে কোনো প্রভাব ফেলতে পারি না যে আপনাদের সরকার পদ্ধতি কীরকম হওয়া উচিত, কোনো রাজনৈতিক দলকে কীভাবে তাদের সভা সমিতি করতে দিতে হবে, মিছিল করতে দিতে হবে, এগুলো কিন্তু এখন পর্যন্ত আমাদের এখতিয়ার মধ্যে আসে নাই। ভালোভাবে মনে রাখা দরকার যে পরিপূর্ণ এখতিয়ার শুরু হবে তফসিল ঘোষণার পর থেকে। এর আগে সরকার কিভাবে পরিচালিত হবে না হবে সেখানে কিন্তু নির্বাচন কমিশনের আসলে আইনগত কোনো কর্তৃত্ব নাই, ভূমিকা নেই। সিইসি বলেন, কর্মপরিকল্পনায় না থাকলেও ইলেকট্রনিক ভোটিং মেশিনের দরজা বন্ধ হয়নি। বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য, তাদের কী রকমের পরিকল্পনা আছে এগুলো উত্তরণের জন্য, সেগুলো দেব, আমাদের যে সক্ষমতা হবে কি না, এই সবগুলো দেখে যদি সেটা আমরা বাস্তবসম্মত মনে করি, সুযোগ আছে, আমরা করতে পারবো। কিন্তু সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনে আশাবাদী সিইসি। এই কর্মপরিকল্পনা বাস্তবায়নে 4 কমিশনারকে প্রধান করে 4টি কমিটিও গঠন করা হয়েছে। ওকে, আপনাদের সকলের ধন্যবাদ। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। নির্বাচন কমিশনের রোডম্যাপকে স্বাগত জানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও জাতীয় সংসদে বিরোধী দল জাতীয় পার্টি। আর বিএনপি মনে করছে সহায়ক সরকার নিয়ে আলোচনা ছাড়া ইসি রোডম্যাপের সংকট নিরসন হবে না। ইসির রোডম্যাপ ঘোষণার পর তাৎক্ষণিক প্রক্রিয়ায় এমন অভিমত জানিয়েছেন রাজনৈতিক দলগুলোর নেতারা। আরও জানাচ্ছেন আফরিন আনোয়ার। 7টি করণীয় নির্ধারণ করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সব রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে আত্মবিশ্বাসী ইসি। তবে এই রোডম্যাপে রাজনৈতিক সংকট নিরসন হবে না বলে মনে করছে বিএনপি। সহায়ক সরকার গঠনের ব্যাপারে আলোচনা এটা সবচেয়ে বড় প্রয়োজন এই মুহূর্তে আমরা মনে করি, বলেছি সেটা আমরা। তো সেই দিক থেকে কোনো রকম আলোচনা না করে এই রোডম্যাপ দিয়ে তো আপনার তাদের সমস্যার সমাধান হবে না এবং সেই সংকট নিরসন হবে না। সংকটটা হচ্ছে একটা রাজনৈতিক সংকট, এই সংকটটাকে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। এদিকে ইসির রোডম্যাপকে স্বাগত জানিয়েছে জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। রাজনৈতিক দলগুলি নয়,
সার্বিকভাবে দেশের জনগণের কাছে এখন জিনিসটা পরিষ্কার হলো যে কি কি কাজ ওনারা করতে চাচ্ছেন এবং সেগুলো কিভাবে শেষ করতে চাচ্ছেন। আবার একই সঙ্গে কোনো কাজ যদি ওনারা সময়সীমার মধ্যে শেষ না করতে পারেন সেখানেও একটা চাপ সৃষ্টি হতে পারে যে জনগণের তরফ থেকে এবং রাজনৈতিক দলের তরফ থেকে। আর গণতন্ত্রের স্বার্থে নির্বাচন কমিশন ঘোষিত এই কর্মপরিকল্পনা সব দলের মেনে নেওয়া উচিত বলে মনে করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। যে নির্বাচনকালীন যে সরকার নিয়ে বিএনপি প্রশ্ন তুলেছে বা বিএনপি নেতৃত্বাধীন জোট যে সহায়ক সরকার, পৃথিবীর ইতিহাসে সহায়ক সরকার বলে কোনো শব্দ নাই। কেউ যদি সংবিধান পরিপন্থী কোনো প্রস্তাব পেশ করে সেটা কখনো গ্রহণযোগ্য হবে না। বিএনপি নির্বাচনকালীন সহায়ক সরকার না হলে এটা নির্বাচন করবে কি করবে না তাদের ব্যাপার। বিএনপির সহায়ক সরকারের রূপরেখার প্রসঙ্গে আওয়ামী লীগের এই সিনিয়র নেতা বলেন, সংবিধান অনুসারেই আগামী নির্বাচন হবে। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পানি বেড়েছে মধ্যভাগে। লালমনিরহাটে তিস্তা ধরলার পানি কমলেও শুরু হয়েছে ভাঙন। সিলেটে সুরমা কুশিয়ারা নদীর পানি আবারও বেড়েছে। এদিকে বন্যা মোকাবেলায় কোনো দুর্নীতি দায়ীদের বিরুদ্ধে আবারও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ত্রাণমন্ত্রী। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। লালমনিরহাটে তিস্তা ধরলার পানি কমলেও শুরু হয়েছে ভাঙন। গেল এক সপ্তাহে 5টি বিশ্ববিদ্যালয় সহ জেলার 2 শতাধিক বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আতঙ্কে বাড়িঘর অন্যত্র সরিয়ে নিচ্ছেন দুর্গত মানুষ। বাড়িঘর বিলীন হয়ে গেছে, 4-500 বাড়ি এখানে কোথায় চলে গেল, আমরাও তো থাকবার পারতেছি না এখানে। অপরিকল্পিত বাঁধ নির্মাণ করার কারণে হঠাৎ আকস্মিক পানি ঢুকে আমার প্রতিষ্ঠান নদীর গর্ভে বিলীন হয়ে যায়। তবে ভাঙন রোধে উদ্যোগ নেওয়ার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে সার্বক্ষণিক তদারকি করছি এবং জরুরি ভিত্তিতে উভয় জায়গাতেই আমরা জরুরি প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করছি। যে কাজ এখন চলমান আছে এই কাজটুকু বাস্তবায়ন হলে এই ভাঙন রোধ করা সম্ভব। সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তবে বাড়িঘর থেকে এখনো পানি না নামায় উঁচু বাঁধে মানবেতর জীবনযাপন করছে দুর্গতরা। ছাগল গরু নিয়ে এক ঘরের মধ্যে খাওয়া দাওয়া, বেড়া নাই, গোড়া নাই, কিচ্ছু নাই। এই অবস্থা মনে বছর পানির জন্য তো আমার বিরাট অসুবিধা গেল, আমরা তো থাকতে খুব কষ্ট। এদিকে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমার সহ 16টি নদ নদীর পানি কমতে শুরু করেছে। তবে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি। 20,000 টাকা লোন তুলে শাক সবজি পটল বেগুন মরিচ আবাদ করছি, ফসল দিয়ে কিস্তি দেবো। তারপরে বন্যা আসে ডুবে গেছে, এখন কি করব? সরকার যদি কিছু আমার ঋণ দেয়, ধানের বীজ, কোনো বৃষ্টি যদি দেয় তাহলে চলতে পারলাম। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার পাশাপাশি আগাম রবি শস্য আবাদ করার পরামর্শ দিয়েছেন কৃষি বিভাগ। আমরা রবি ফসল বিশেষ করে গম, ভুট্টা, আপনার শাকসবজি আগাম করার চেষ্টা করব। আর যে বীজতলা যেটুকু ক্ষতি হয়েছে তার চেয়ে অনেক বেশি আমাদের চারা ইতিমধ্যে অর্জিত হয়েছে। শনিবার সিলেটে সুরমা কুশিয়ারার পানি কমলেও রবিবার আবারও পানি বৃদ্ধি পেয়েছে। উজানে বৃষ্টিপাত হওয়ায় পানি বেড়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। গাইবান্ধায় বন্যার পানি কমলেও বাড়িঘর এখনও নিমজ্জিত। আর এই কারণে উঁচু বাঁধ ও আশ্রয় কেন্দ্রে নানা সমস্যায় দিন কাটাচ্ছে বন্যা দুর্গতরা। এদিকে বন্যার ত্রাণ নিয়ে অনিয়ম দুর্নীতি হলেও দায়ীদের বিরুদ্ধে আবারও ব্যবস্থা নেওয়ার কথা জানালেন ত্রাণমন্ত্রী। দুপুরে গাইবান্ধা জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় কথা বলেন তিনি। এই রিলিফ নিয়ে কেউ কোনো রকম যেন কথা না উঠে, কোনো রকম দুর্নীতির যেন ছোঁয়া না লাগে সেটা লক্ষ্য রাখতে হবে। এতে যদি কোনো প্রমাণ পাওয়া যায়, সে দলের হোক বাইরের হোক প্রশাসনের হোক উচ্চ পর্যায়ের লোক হোক, তাকে কিন্তু ছাড় দেওয়া হবে। বন্যার ত্রাণ নিয়ে কোনো অনিয়ম দুর্নীতি হলে তা মেনে নেওয়া হবে না। অভিযুক্ত যেই হোক না কেন তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। রবিবার গাইবান্ধায় এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। কোনো রকম যেন কথা না উঠে, কোনো রকম দুর্নীতির যেন ছোঁয়া না লাগে সেটা লক্ষ্য রাখতে হবে। এতে যদি কোনো প্রমাণ পাওয়া যায়, সে দলের হোক বাইরের হোক প্রশাসনের হোক উচ্চ পর্যায়ের লোক হোক, তাকে কিন্তু ছাড় দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে, তাই বন্যার কারণে দেশে খাদ্য ঘাটতি হবে না। এছাড়া বিদেশ থেকেও খাদ্য আমদানি করা হচ্ছে। রবিবার বঙ্গবন্ধু কৃষি পদক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শাহ আলী জয়ের প্রতিবেদন।
বৃহত্তর সিলেট, জামালপুর, বগুড়া সহ দেশের বিভিন্ন স্থানে অকাল বন্যায় এবছর ফসলের ক্ষতি হয়েছে ব্যাপক। বন্যার আশঙ্কা আছে আরও বেশ কিছু জায়গায়। এমন পরিস্থিতিতে খাদ্য সংকট তৈরি হতে পারে বলে মনে করছেন অনেকেই। বঙ্গবন্ধু কৃষি পদক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, বন্যার কারণে খাদ্যের কষ্ট পাবে না বানভাসী মানুষেরা। আমরা এমনি সারা বাংলাদেশে হিসেব করে দেখেছি, এখন আমাদের কাছে প্রায় 1,06,00,000 মেট্রিক টনের উপর খাদ্য সব কিছু জায়গায় মিলে, সরকারি বেসরকারি মিল মালিক, কৃষক, তাদের সব কিছু মিলে কিন্তু আমাদের আছে। তারপরেও আমরা আরও অতিরিক্ত খাদ্য আমদানি করে আমাদের মজুদ ঠিক রাখছি, যেন আমাদের দেশের মানুষ কোনো মতেই খাদ্যে কষ্ট না পায় তার ব্যবস্থা ইতিমধ্যে আমরা করছি। বিভিন্ন দেশ থেকে আমরা নগদ টাকায় খাদ্য নিয়ে আসছি, পাশাপাশি আমাদের খাদ্য আমদানির উপর যে ট্যাক্স ছিল সেটা আমরা কমিয়ে মাত্র 28 টাকার জায়গায় 10 টাকায় নামিয়ে এনেছি। প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে কমছে কৃষির উৎপাদন, তাই এই পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সচেতন হতে হবে সবাইকে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থা এটা একটা বদ্বীপ। আমরা ভূগর্ভস্থ পানি ব্যবহার কমিয়ে দিয়ে ভূপরিস্থ পানি যত বেশি আমরা ব্যবহার করতে পারি সেদিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে এবং ভূপরিস্থ সেচ সম্প্রসারণের দিকেও গুরুত্ব দিতে হবে। জলবায়ু পরিবর্তনে কোনো প্রভাব আমাদের দেশের জন্য না পড়তে পারে, আমাদের দেশের মানুষের জীবন যেন কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে আমাদের বিশেষ দৃষ্টি আছে এবং সেইভাবেই আমরা আমাদের কাজ করতে চাই। অনুষ্ঠানে 1421 ও 1422 বাংলা বছরে কৃষিখাতে গবেষণা, বাণিজ্যিক উৎপাদন, প্রযুক্তির ব্যবহার, পরিবেশ বান্ধব প্রযুক্তি উদ্ভাবন এবং কৃষিতে নারীর অবদান সহ 10 ক্যাটাগরিতে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু কৃষি পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। যে কোনো মূল্যে ঢাকা মহানগরীকে জলাবদ্ধতা মুক্ত করতে চায় সরকার, তাই সরকারের 3 প্রভাবশালী মন্ত্রীর উপস্থিতিতে এ কাজের নেতৃত্বের ভার দেওয়া হয়েছে ঢাকা উত্তর মেয়রকে। উত্তর সিটি কর্পোরেশন ভবনে আয়োজিত সমন্বয় সভায় এই সিদ্ধান্ত আসে। মেয়রের আশ্বাস, সবার সহযোগিতা পেলে আগামী 1 বছরের মধ্যেই নগরের জলাবদ্ধতা নিয়ন্ত্রণ করতে পারবে তারা। সুলতান আহমেদের প্রতিবেদন। চেনা নগরীকে অচেনা করতে কিছুক্ষণের বৃষ্টি যেন যথেষ্ট। গত যে কোনো বছরের চেয়ে এবছরের বৃষ্টিতে ভোগান্তি বেড়েছে নগরবাসীর। কিছুক্ষণ বৃষ্টি হলেই কর্মস্থলে যাওয়া দূরে থাক, ঘর থেকে বের হওয়াই যেন দুষ্কর। চারপাশে হাহাকার ওঠে, এ কেমন শহর, কেমন রাজধানী। এই বাস্তবতার বাইরে যেন কেউ নন। তাই সমস্যা থেকে কিভাবে বের হয়ে আসা যায় তা নিয়েই এই সমন্বিত সভা। সভার শুরুতেই উত্তরের মেয়র শহর নিয়ে বিদ্যমান বিধিবিধানের সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। বলেন, জলাবদ্ধতার কারণে গণমানুষের তোপের মুখে পড়তে হচ্ছে তাকে, অথচ তা নিরসনের দায়িত্ব ঢাকা ওয়াসার। প্রত্যেকদিন কিছু হলেই কিন্তু সরাসরি আক্রমণটা আসছে মেয়রের উপর। ওয়াসা কর্তৃপক্ষ এ সময় তাদের অবস্থান তুলে ধরেন। সমস্যা হচ্ছে যে কিছু কিছু জায়গায় উচ্ছেদ আমরা করেছি, কিছু কিছু জায়গায় উচ্ছেদ আমরা করতে পারি। এটা একটা চলমান প্রসেস চলছে। এ সময় নগর পরিকল্পনাবিদরা তাদের অভিজ্ঞতা তুলে ধরে নেতৃত্বের দায়িত্ব মেয়রকেই নিতে বলেন। তা আপনার কাছেই তো আমি যাব, আপনার তো মুক্তি নাই, তাহলে ধীরে ধীরে এই প্রতিষ্ঠানগুলিকে আপনার আওতায় নিয়ে আসতে হবে। পানি আসবে, তা জলাধারে থাকবে, আর আমাদের সমস্ত ঢাকা শহরের পানি বিভিন্ন খাল অথবা স্টর্ম ড্রেনেজের মাধ্যমে ওই জলাধারে চলে যাবে। উপস্থিত 3 মন্ত্রী এ সময় দ্রুত পরিকল্পনা গ্রহণের উপর জোর দেন। বলেন, সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত সরকার। একটা সিদ্ধান্ত আমাদের নিতে হবে, সেগুলো হচ্ছে যে খালগুলোকে দখল মুক্ত করতে হবে। পরিষ্কার আর অপরিষ্কার এটা ঠিক না, নিচে তো আপনার রয়ে গেছে মাটি, এগুলো তো আপনার পরিষ্কার করতে হবে। আপনি যদি গভীরতা না করেন তাহলে পানি কেমনে যাবে? আমার মতে যদি আপনারা হাউস সবাই অ্যাগ্রি করেন, লিড এজেন্সি পৌর কর্পোরেশনেরই হওয়া উচিত। পরে মেয়র দায়িত্ব নিতে তার আপত্তি নেই উল্লেখ করে সবাইকে নিয়ে কাজ করার কথা বলেন। আগামী বর্ষা আসার আগে যে কোনো প্রকারে, তার মধ্যে আমাদের ওয়ার্ড কমিশনার যারা আছেন তাদের সবচেয়ে বেশি কাজ করতে হবে ডিসি সাহেবের সঙ্গে এবং ওয়াসার সঙ্গে। আমরা খাল যত বেশি সম্ভব মুক্ত করব এবং পরিষ্কার করব। প্রতি 3 মাস পর পর নতুন এই উদ্যোগ ও কাজের অগ্রগতি তুলে ধরতে এমন সভা করা হবে বলেও এ সময় জানানো হয়। সুলতান আহমেদ, নিউজ 24,
ঢাকা। চিকুনগুনিয়া নিয়ে কোনো রাজনীতি না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। রবিবার রাজধানীর রবীন্দ্র সরোবরে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মিশন ধানমন্ডির উদ্বোধনীতে তিনি এ আহ্বান জানান। মেয়র জানান, ঢাকা দক্ষিণের 28টি নগর স্বাস্থ্যকেন্দ্র এবং 3টি হাসপাতালে চিকুনগুনিয়া রোগের বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হবে। আগামী 4 সপ্তাহের মধ্যে ঢাকা দক্ষিণের চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলেও জানান সাইদ খোকন। দয়া করে চিকুনগুনিয়া নিয়ে কেউ রাজনীতি করবেন না। এটা রাজনীতির কোনো বিষয় নয়। রাজনৈতিক ইস্যু অনেক রয়েছে, রাজনীতির মাঠে বিভিন্ন রকমের বিষয় রয়েছে। এটা একটা নাগরিক দুর্ভোগ, একটা নাগরিক যন্ত্রণা। আমরা সবাই মিলে এই দুর্ভোগ থেকে মুক্ত করব। মহানগর জেনারেল হাসপাতাল, নাজিরাবাজার মাতৃসদন কেন্দ্র, চকবাজার শিশু হাসপাতাল এবং 28টি নগর স্বাস্থ্য কেন্দ্র, এই 28টি নগর স্বাস্থ্য কেন্দ্র এবং এই 3টি হাসপাতাল থেকে যারা আক্রান্ত রোগী রয়েছেন তাদেরকে বিনামূল্যে চিকিৎসা এবং পরামর্শ সেবা দেওয়ার সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। আগামী ডিসেম্বর পর্যন্ত অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ থাকায় বাংলাদেশিদের বিরুদ্ধে চলা অভিযান বন্ধ করেছে মালয়েশিয়া সরকার। এমন দাবি করে প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি জানিয়েছেন, সম্প্রতি মালয়েশিয়া শ্রমবাজারে যে সিন্ডিকেট তৈরি হয়েছে তা দেশটির সরকারই সৃষ্টি করেছে। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে রবিবার মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যের শ্রমবাজারের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে এক সেমিনারের আয়োজন করে সংশ্লিষ্ট খাতে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফর বাংলাদেশি মাইগ্রেন্টস RBM। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেন, সরকারের প্রচেষ্টায় মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে চলা ধরপাকড় বন্ধ করা সম্ভব হয়েছে। যারা উদ্বোধন কর্তৃপক্ষ যারা ধরপাকড় করছে তাদেরকে বলেছে যে ভাই তুমি তো ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছো, তুমি এখন ধরতেছো কেন? এটা বন্ধ হয়েছে। মালয়েশিয়ান সরকার বলেছে আমরা এই 10 জন দিয়ে কাজ করাবো। তখন আমি তো পুশ করে 20 জন দিতে পারি না, কিন্তু আমি পুশ করছি। আমি একসাথে 7-8 জনের নাম পাঠিয়ে দিছি যে এই 7-8 জনও করবে। কিন্তু মালয়েশিয়ান সরকার সেটা গ্রহণ করা নাই। এ সময় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব জাবেদ আহমেদ বলেন, মালয়েশিয়ার শ্রমবাজারে অবৈধ সিন্ডিকেট নিয়ে সরকারও বিব্রত, যা সমাধানে কাজ চলছে। মালয়েশিয়ার সিন্ডিকেট নিয়ে বিপদগ্রস্ত আমরা, তো এগুলি খুব চর্চিত বিষয়, এগুলাকে খুব নতুন করে দেখবার কিছু দেখছি না আমি। তবে এগুলাকে সমাধান করবার জন্য মাননীয় মন্ত্রী আমাকে বারবার বলছেন যে একটা সেমিনারের আয়োজন করো, সিভিল সোসাইটি আসুক, মিডিয়া আসুক, বুদ্ধারা আসুক, তারা এসে আমাদেরকে পরামর্শ দিক। সেমিনারে সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা বাংলাদেশের শ্রমবাজার সংকুচিত হওয়া, অভিবাসন ব্যয় বৃদ্ধি সহ বিভিন্ন সমস্যা বা সংকটের চিত্র তুলে ধরেন। এখন আর মহিলা কর্মীর পাসপোর্ট আর প্রয়োজন হবে না পুরুষ কর্মী জমা দেওয়ার সময়। যদিও জনশক্তি প্রশিক্ষণ ও কর্মসংস্থান ব্যুরোর মহাপরিচালক সেলিম রেজার দাবি, অতীতের সব রেকর্ড ভেঙে এবছর 10 লাখ বাংলাদেশি শ্রমিক পাঠানো সম্ভব হবে। এই বছরে 3,01,618 জন কর্মী করবে। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদের এই পর্যায়ে নিচ্ছে বিরতি। ফিরে এসে যা থাকছে: আশুলিয়া আত্মসমর্পণকারী 4 জঙ্গি নব্যজেএমবি তামিম সারোয়ার গ্রুপের সদস্য নিশ্চিত করেছে র্যাব। বিরতির পর আবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। সাভারের আশুলিয়ায় জঙ্গি আস্তানা থেকে আত্মসমর্পণকারী 4 জঙ্গি নব্যজেএমবির তামিম সারোয়ার গ্রুপের সদস্য। 11 ঘন্টা ঘিরে রাখার পর আত্মসমর্পণকারী এই জঙ্গিদের নেতৃত্বে ছিল মোজাম্মেল হক। রবিবার দুপুরে জঙ্গি আস্তানায় অভিযান শেষে এই তথ্য জানান র্যাব কর্মকর্তারা। বিস্তারিত মৌখন্দকার প্রতিবেদনে। জঙ্গি আস্তানা সন্দেহে শনিবার মধ্যরাতে সাভারের আশুলিয়া পাথালিয়া ইউনিয়নের চোরাবালি এলাকার এই বাড়িটি ঘিরে রাখে র্যাব। অভিযান শুরু করে রোববার বেলা 11টার দিকে। স্থানীয়রা জানান, ভোর থেকেই তারা গুলির শব্দ শুনতে পান। আতঙ্কে কেউ বাইরেও বের হননি।
যে এখানে হঠাৎ করে জঙ্গলি খালি টিভিতে শুনছে, আর এখন বাস্তবে আমরা মানে সামনাসামনি শুনতেছি, দেখতে আছি। কয়েকদিন ধরে এটা ভাড়া দেওয়া হয়েছে, মাত্র কয়েকদিন ধরে, মাস 2 আগে নতুন বাড়ি করছে উনি, আর আমরা দেখিনি বাড়ি। র্যাবের অভিযান শুরুর পর দুপুরের দিকে আত্মসমর্পণ করে 4 জঙ্গি। পরে র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল ভবনের ভেতরে প্রবেশ করে। দুপুর 2টার দিকে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান সাংবাদিকদের কাছে অভিযানের নানা দিক তুলে ধরেন। এক এক করে সর্বমোট 4 জন ভিতরের থেকে বের হয়ে আসে, দলনেতা হিসেবে কাজ করে। তার নাম হচ্ছে মোজাম্মেল হক, তাকে আটক করা হয়েছে এবং বাকি 3 জন হচ্ছে রাশিদুন নবী, ইরফানুল ইসলাম এবং আলমগীর হোসেন। এই 4 জন আটক জঙ্গিদের জিজ্ঞাসাবাদ করলে আরও তথ্য পাওয়া যাবে বলেও জানান মুফতি মাহমুদ খান। অন্যান্য ফলো আপ অপারেশন সহ অন্যান্য জিজ্ঞাসাবাদের স্বার্থে যে সকল জিনিস জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং পরবর্তী ডেফিনেটলি আপনাদেরকে এর অগ্রগতি জানানো হবে। হতাহতের ঘটনা এড়াতেই জঙ্গিদের আত্মসমর্পণে বাধ্য করা হয় বলেও জানান র্যাবের এই কর্মকর্তা। মৌ খন্দকার, নিউজ 24, আশুলিয়া, সাভার। নিম্ন আদালতের বিচারকদের চাকরি শৃঙ্খলা ও আচরণ বিধিমালা সংক্রান্ত গেজেট আগামী সপ্তাহে প্রস্তুত হবে, জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি একথা জানান। আইনমন্ত্রী বলেন, আগামী বৃহস্পতিবার গেজেটের খসড়া তৈরি হবে, এরপর সেটি প্রস্তুত করে রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করা হবে। এর আগে 15 জুলাইয়ের মধ্যে গেজেট প্রস্তুত করা হবে বলে জানিয়েছিলেন আইনমন্ত্রী। বিএনপি ক্ষমতায় এলে নারকীয় নৈরাজ্য আবারও ফিরে আসবে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় তিনি এই মন্তব্য করেন। বিএনপি ক্ষমতায় এলে আবারও নজিরবিহীন খুন লুণ্ঠনের নারকীয় নৈরাজ্যে ফিরে আসবে। চাইলেও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারছেন না কুমিল্লার মাদক ব্যবসায়ীরা। যারা ফিরতে চাইছেন তাদের নামে উল্টো মিথ্যা মামলা দিচ্ছে পুলিশ, এমন অভিযোগও তাদের। যাদেরকে এতদিন চাঁদা দিতে হতো, পুলিশ সহ তাদের সবাইকে এখনও চাঁদা দিতে হয়। পাশাপাশি মামলা চালানোর খরচ দিতে গিয়ে নিঃস্ব হয়ে পড়ছেন অনেক মাদক ব্যবসায়ী। মোশাররফ হোসেন সেলিমের তোলা ছবিতে অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। যেন নর্দমার পানিতে ডুবে আছে শফিউল্লাহর জীবন। 7-8 বছর ধরে কুমিল্লার শাসনগাছা এলাকায় মাদকের ব্যবসা করেছেন মোহাম্মদ শফিউল্লাহ। এখন এই ব্যবসা ছাড়তে চান, পুলিশের কাছে আত্মসমর্পণ করতে চান, কিন্তু পুলিশ তাকে আত্মসমর্পণ করতে দিচ্ছে না, উল্টো প্রতি মাসে আগের মতো চাঁদা চাইছে, এমন অভিযোগ তার। আবার তার নামে মিথ্যা মামলাও দায়ের করা হয়েছে। আগের মতোই চাঁদা চায় মাদক চক্রের কয়েক ধাপের লোকেরাও। ভয়ে বাড়ি ছেড়েছেন মোহাম্মদ শফিউল্লাহ। তাকে না পেয়ে মামলা হয়েছে স্ত্রী সন্তানের নামেও। খাইলে নিয়ে মামলা দিছে, আমি অঙ্কা করি না দেখে আমার দুইটা নিয়ে মামলা দিচ্ছে। মামলার কারণে মামলা ব্যবসা করানো লাগবে, পারতো না থাকতে গেলে। আমার বাড়ি এসে শাসনগাছা, ধরা পড়ছে ধরুন না কাইল্লাজুরি, ওই কাইল্লাজুরির ভিতরে আমার নাম ঢুকাই দিছে, আমি জানি না। পরে তো শুনি কিন্তু আমার নামে মামলা হয়ে গেছে। এন আবার কিছু আছে টাকা দিলে আমার নাম কাটতে লাগে। বিটিআর দিতাম ধরুন না প্রতি মালে 100 মাল আইলে 100 মালের ভিতরে আমাদের কমে তারা পাইতো 3000 টাকার মতো। আরেক মাদক ব্যবসায়ী রিপন মিয়া, তিনিও ব্যবসা করেন বহু বছর ধরে। এখন ছাড়তে চান কিন্তু পারছেন না। পুলিশের দেয়া একাধিক মামলা চালাতে গিয়ে পকেটের টাকা সব যাচ্ছে। ধরে নিয়ে কয় খাইলা, ধরে নিয়ে কয় পুলিশে কয় টাকা দাও, না করলেও কয় করো টেয়া দাও আমরা। তারা ধরে কয় 50-1 লাখ দাও, না হলে চালান করে দেন, 500 বাবা দিয়ে দিব, অমুক দিয়ে দিব। তো মানুষের ডরে তো মানুষ জীবন বাঁচানোর লেগে বহুত কিছু করে। শাসনগাছার কাউন্সিলর জানান, প্রশাসনের চক্রের সাথে তিনিও ঠিক পেরে উঠছেন না, তাই সহজে এই ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যাচ্ছে না। ভারপ্রাপ্ত কর্মার সাথে যদি মানে সারেন্ডার করতে চাই, আবার দেখা যাচ্ছে আরেকজনও মানে সোর্স বা যারা ইনভেস্টকারী তারা হয়তো গোপনে তথ্য দিয়ে দেয়। প্রশাসন তো আর একটা না, আপনার এখানে কোতোয়ালি থানা আছে, ডিবি আছে, র্যাব আছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে। দেখা যাচ্ছে আমি একজনের সাথে কথা বলে অন্যান্য যারা এখানে কোটি কোটি টাকা লেনদেন করে ইনভেস্টের মাধ্যমে, তারা হয়তো বা অন্য কোথাও সোর্সের মাধ্যমে খবর দিয়ে দেয়। জেলা প্রশাসক বলছেন, তারা মাদক উদ্ধার করছেন আগের চেয়ে অনেক বেশি। তবে শুধু কুমিল্লাই নয়, অন্য জেলাগুলো থেকেও মাদক আসছে। কক্সবাজার, চিটাগাং সীমান্ত দিয়ে যেগুলো প্রবেশ করে সেগুলোকে এখান থেকে পরিবাহিত হয়। একেবারে বন্ধ করা সেটা শুধু একটা জেলার
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে কিন্তু সম্ভব হবে না। পার্শ্ববর্তী অপর দিকের যারা বর্ডার সীমান্তে রয়েছেন তাদেরকে এই বিষয়ে উদ্যোগ নিতে হবে, যেটা আমরা দুই দেশ এবং সীমান্তবর্তী দেশগুলোর যৌথ সিদ্ধান্ত ছাড়া পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। কেউ আত্মসমর্পণ করতে চাইলে কোনো অসুবিধা নেই এমন আশ্বাসও দেন তিনি। তবে বাস্তব চিত্র ভিন্ন, এ যেন এক শুভঙ্করের ফাঁকি। অন্তরা বিশ্বাস, নিউজ 24, কুমিল্লা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে বসুন্ধরা টিস্যু ট্রেড স্কিম 2016 এর সাফল্য অনুষ্ঠান। এই সময় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান উপস্থিত 3000-এর বেশি রিটেইলার ডিস্ট্রিবিউটরদের প্রতি বসুন্ধরা পণ্য বাজারজাতকরণে সম্পৃক্ত থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে বসুন্ধরা পণ্য দেশের মানুষের জন্য উল্লেখ করে তিনি আরও বলেন, সেবার পরিধি আরও বাড়ানো হবে। পরে গান, নাচ এবং কৌতুক অভিনয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান। আগামী 5 বছরের ভিতরে এই বাংলাদেশে 1000 টন প্রতিদিন টিস্যু আমরা উৎপাদন করব। তার জন্য সমস্ত অবদান আপনাদের। আমি শুধু নেপথ্যে থেকে কিছু কাজ করি। আপনাদের সমস্ত উৎসাহ, সমস্ত উদ্দীপনা এবং বসুন্ধরা গ্রুপের সমস্ত পণ্যের প্রতি আপনাদের যে ভালোবাসা, সেই ভালোবাসার কারণেই আজকে বসুন্ধরা গ্রুপ বাংলাদেশে 3টা গ্রুপের নাম নিলেও বসুন্ধরা গ্রুপের নাম আসবে। প্রথমবারের মতো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানিতে কাতারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশ। পেট্রো বাংলার বরাত দিয়ে জ্বালানি বিষয়ক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এস&পি গ্লোবাল প্লেটস এই নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে 15 বছর জন্য এই চুক্তি সই হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, প্রাকৃতিক গ্যাসের বিপুল চাহিদা পূরণের জন্য বাংলাদেশ প্রথমবারের মতো এই জ্বালানি আমদানি করতে যাচ্ছে। এর আগে গেল জুনে পেট্রো বাংলার চেয়ারম্যান আবুল মনসুর মোহাম্মদ ফাইজুল্লাহ গ্লোবাল প্লেটসকে বলেছিলেন, কাতার সফরকালে কাতারের রাস গ্যাসের সঙ্গে সরকারি পর্যায়ে প্রাথমিক আলোচনা চূড়ান্ত করেছেন। তারা মূল্য ছাড়া সব ইস্যুর সমাধান করেছেন। নিউজ 24 সংবাদে আবারও নিচ্ছে বিরতি। ফিরে এসে যা থাকছে, উইম্বলডনের 8ম শিরোপা জিতলেন রজার ফেডেরার, ঘরে তুললেন 19তম গ্র্যান্ড স্লাম। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবার নিউজ 24 আন্তর্জাতিক। ভারতের কাশ্মীরে বাস দুর্ঘটনায় 16 পুণ্যার্থী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 35 জন। রবিবার জম্মু কাশ্মীরে অমরনাথ তীর্থযাত্রী বোঝা একটি বাস গভীর খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, জম্মু শ্রীনগর হাইওয়েতে রামবান জেলার বানিহালের কাছে ওই বাসটি রাস্তা থেকে খাদে পড়ে যায়। বাসটিতে শতাধিক যাত্রী ছিলেন। এই ঘটনায় শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের প্রেসিডেন্ট নির্বাচন। রাজধানীর নয়াদিল্লির সংসদ ভবন ও দেশের রাজ্য বিধানসভাগুলোয় লোকসভা, রাজ্যসভা ও বিধানসভার সদস্যরা ভোট দিয়ে ভারতের 14র্দশ রাষ্ট্রপতি নির্বাচিত করবেন। এবারে লড়াই হবে দ্বিমুখী। বিজেপির নেতৃত্বাধীন এনডিএর প্রার্থী রামনাথ কোবিন্দ, যিনি প্রার্থী মনোনীত হওয়ার আগ পর্যন্ত বিহারের রাজ্যপাল ছিলেন। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএর প্রার্থী লোকসভার সাবেক স্পিকার মীরা কুমার। ভোট গণনা হবে আগামী 20 জুলাই। দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির 5 বছরের মেয়াদ শেষ হচ্ছে 24 জুলাই।
और कानून का कांग्रेस के लिए राष्ट्रपति पद के उम्मीदवार के रूप में प्रणब मुखर्जी से बेहतर कोई उम्मीदवार हो भी नहीं सकता था। हमारे देश में राष्ट्रपति होने के लिए सबसे अच्छा है क्योंकि এবার নিউজ 24 স্পোর্টস। মারিন সিলিচকে 6-3, 6-1 ও 6-4 গেমে হারিয়ে উইম্বলটনের অষ্টম শিরোপা নিজের করে নিলেন রোজার ফেদেরার। আর এই জয়ে রেকর্ড 19তম গ্র্যান্ড স্লামও জিতে নিলেন এই সুইস তারকা। প্রথম সেটে কিছুটা লড়াইয়ের আভাস দিয়েছিলেন সিলিচ, সেই সেটে 3টি গেম নিজের করে নিয়েছিলেন তিনি, কিন্তু কোর্টের রাজা ফেডেক্স কোনো সুযোগই দেননি তাকে, জিতে নেন 6-3 গেমে। দ্বিতীয় সেটে সিলিচের সান্ত্বনা 1টি গেম, যেটি তিনি নিজের করে নিয়েছিলেন, কিন্তু ব্যবধানটা বোঝালেন ফেদেরার, জিতলেন 6-1 গেমে। তৃতীয় সেটে কিছুটা লড়াইয়ের আভাস দিলেও শেষ পর্যন্ত 6-4 গেমে হারেন সিলিচ। আর নামের পাশে অষ্টম উইম্বলডন ও 19তম গ্র্যান্ড স্লাম যোগ করেন রোজার ফেদেরার। আর প্রথম উইম্বলডন জয়ের স্বপ্ন অপূর্ণই থাকলো সিলিচের। It's a horrible situation. You want the ground to open. নিউজ 24 সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। তফসিলের আগে সমান সুযোগ তৈরির এখতিয়ার নেই, বললেন সিইসি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা। রোডম্যাপকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ, সহায়ক সরকার ছাড়া সমাধান নেই, দাবি বিএনপি। বন্যা দুর্গত এলাকায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, খাদ্য ঘাটতির শঙ্কা নেই, বললেন প্রধানমন্ত্রী। 1 বছরের মধ্যে ঢাকার জলাবদ্ধতা নিরসন চায় সরকার, সমন্বয়ের দায়িত্ব পাচ্ছেন মেয়র। এবং অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান বন্ধ করেছে মালয়েশিয়া সরকার, দাবি প্রবাসী কল্যাণমন্ত্রী। নিউজ 24 সংবাদ এখন এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।